আগে সিরডাপে এই যে পাশে ওখানে একটা সেমিনার ছিল যে মানে গণতান্ত্রিক পুনর্গঠন আইন শৃঙ্খলার প্রশ্নে। সেখানে পুলিশের কর্মকর্তারা বলছেন, এটা বাস্তবসম্মত ভালো লেগেছে যে আমাদের চেয়ে তারা বলে আরো ভ্যালিড ছিল, যে কিভাবে জঙ্গিবাদের নাটক সাজানো হতো, নিরীহ মানুষকে ধরে নিয়ে জঙ্গির তকমা দিয়ে কিভাবে এই দেশের আলেম ওলামাদেরকে বিতর্কিত করতো, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতো। এটা ছিল পুরোপুরি ইন্ডিয়ান রয়ের একটা প্ল্যান। এবং এটা বাস্তব যে বাংলাদেশের ভাই হালকা পাতলা কিছু বলেছেন এজেন্সির কথা, যে বাংলাদেশের আপনার সামরিক। দর্শক আসসালামু আলাইকুম, দেশ বাংলার সংবাদে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দর্শক, আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে হাজির হয়েছি। নিউজটি হলো যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনি বাংলাদেশে ছিলেন এবং আমাদের বাংলাদেশ শাসনের দায়িত্বে ছিলেন, তখন তিনি কিভাবে আমাদের বাংলাদেশে আলেম ওলামাদের এবং অন্যান্য লোকদেরকে নিয়ে কিভাবে জঙ্গি সাজাতেন এবং জঙ্গিবাদের নাটক করতেন, সে বিষয় নিয়ে বিভিন্ন কথা বলেছেন আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি জনাব ভিপি নূর। এবং ভারতের সাথে অ্যাডজাস্ট হয়ে কিভাবে তিনি এই জঙ্গিবাদের নাটক সাজাতেন সে বিষয়ে বিভিন্ন কথা বলেছেন ভিপি নূর সাহেব। তো সেই ভিডিওটি আমরা দেখব। তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন। আমার পেজটির নাম হলো দেশ বাংলা টিভি এবং চ্যানেলটির নাম হলো দেশ বাংলা টিভি বিডি। সকলে আপনারা সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। তো চলুন দর্শক, আমরা চলে যাই ভিডিও স্ক্রিনে, যে ভিপি নূর সাহেব আমাদের বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তিনি কিভাবে আমাদের বাংলাদেশের মানুষদেরকে কিভাবে জঙ্গি সাজাতেন, জঙ্গিবাদের নাটক করতেন এবং আলেমোলাদের কিভাবে জঙ্গি সাজাতেন সে বিষয়ে বিভিন্ন কথা বলেছেন ভিপি নূর সাহেব। সেই ভিডিওটি আমরা স্ক্রিনে দেখি। কিছুক্ষণ আগে সিরডাপে এই যে পাশে ওখানে একটা সেমিনার ছিল যে মানে গণতান্ত্রিক পুনর্গঠন আইন শৃঙ্খলার প্রশ্নে। সেখানে পুলিশের কর্মকর্তারা বলছেন, এটা বাস্তবসম্মত ভালো লেগেছে যে আমাদের চেয়ে তারা বলে আরো ভ্যালিড ছিল, যে কিভাবে জঙ্গিবাদের নাটক সাজানো হতো, নিরীহ মানুষকে ধরে নিয়ে জঙ্গির তকমা দিয়ে কিভাবে এই দেশের আলেম ওলামাদেরকে বিতর্কিত করতো, ইসলামকে প্রশ্নবিদ্ধ করতো। এটা ছিল পুরোপুরি ইন্ডিয়ান রয়ের একটা প্ল্যান। এবং এটা বাস্তব যে বাংলাদেশের ভাই হালকা পাতলা কিছু বলেছেন এজেন্সির কথা, যে বাংলাদেশের আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিবির গোয়েন্দা সংস্থা না, শুধুমাত্র এমন কোন প্রতিষ্ঠান নাই গত 16 বছরে যেটা রয়ের নিয়ন্ত্রণে ছিল না। শুধুমাত্র এই গোয়েন্দা সংস্থা কিংবা সরকারি প্রতিষ্ঠান, আপনি ওই চলচ্চিত্র শিল্প সমিতি থেকে আপনার ফুটপাতের হকার ব্যবসায়ী, এমন কোন জায়গা নাই যে তাদের প্রতিনিধিত্ব সেখানে ছিল না। কারণ আরেকজন ভাই এখান থেকে বলেছিলেন যে আপনারা অনেকে ভুল পাল্টাইতে পারবেন, রং পাল্টাইতে পারবেন, আলেম ওলামারা আমরা পাল্টাইতে পারবেন। এটা বাস্তব। বাংলাদেশের যুদ্ধ যদি হয় ধরেন, তাহলে আপনার সাথে যার সীমা আছে সেই দেশের সাথে যুদ্ধ লাগবে। বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র দুইটা, একটা ভারত, একটা মিয়ানমার, দুইটাই অমুসলিম কান্ট্রি। ভারত তো এই বিজেপি কিংবা আরএসএস তারা তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে কাজ করছে যে ভারতকে আপনার একটা হিন্দু রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা। ইসরায়েল যেমন পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত, ভারত চায় একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে। ওইদিকে বেনিয়ামিন নেতানিয়াহু অনেকদিন ধরে ক্ষমতা থাকায় মোদির সাথে ভালো একটা বন্ধুত্ব হয়েছে, যার ফলে ওই যে আপনার ইসরায়েলের যুদ্ধে ভারত গোলাবারুদ পাঠায়, অস্ত্র পাঠায়, সোলজার্স পাঠায়, এবং সেটা নিয়ে ভারতের প্রতিবাদ হলে তাদেরকেও বুলডোজার দিয়ে এই আরএসএস মোদির বিজেপিরা আপনার তছনছ করে দেয়, গ্রেপ্তার করে। এবং বাংলাদেশেও যেন সেটি নিয়ে কোনো প্রতিবাদ না হয় সেটার জন্য তারা এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং শেখ হাসিনা কিন্তু ভারতের আমরা বলছি যে দাসী ছিল। এখানে আওয়ামী লীগ ভারতের একটা মানে গোলামি করা রাজনৈতিক দল ছিল। এই যে এক্সেপ্ট ইসরায়েল পাসপোর্ট থেকে যে তুলে দিয়েছে, আমরা প্রতিবাদ করেছিলাম যে ধরেন এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের আমলেই তো এটা বাংলাদেশের সংবিধানে যেটা আছে যে বিশ্বের নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের পক্ষে থাকবে বাংলাদেশ। সাংবিধানিক ভাবে কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান যে আমরা মজলুমদের পাশে থাকবো। তাহলে ফিলিস্তিনিদের পক্ষে যে আমাদের অবস্থান, এটি কিন্তু আরো একটা ইন্টারেস্টিং এবং খুব ভালো বিষয় হচ্ছে বাম ডান সবাই কিন্তু এই ফিলিস্তিনের পক্ষে।
শেখ হাসিনা দেখেন এইখানে মাঝে মাঝে বক্তব্য দিয়েছিল, নাটক করেছিল, মানে সান্ত্বনামূলক মতো আয়স। তার যে বোনের আপনার মেয়ে টিউলিপ সিদ্দিকী, তিনি ইউকে পার্লামেন্টের এমপি, সে কিন্তু আবার ভোট দেয় ওখানে ইহুদিদের পক্ষে। তার শেখ হাসিনা এখানে বসে মাঝে মাঝে বক্তব্যে দু একটা কথা বলেছেন, কিন্তু প্রকৃত অর্থে ওইটা তিনি ভারতের সাথে আলাপ করেই বলেছেন যে এখানকার মানুষকে আয়স করার জন্য, একটা মানে চোখে ধুলো দেওয়ার জন্য আমার এই কথাটি বলতে হচ্ছে। কিন্তু শেখ হাসিনা যে টিকে ছিল ভারত, তারাও কিন্তু কখনো ফিলিস্তিন পক্ষে অবস্থান নেয় নাই। এমনকি আমাদের যে রোহিঙ্গা সমস্যা, এই যে এখন প্রায় 13 লাখের মতো রোহিঙ্গা, নতুন করে 60,000 ঢুকেছে। হ্যাঁ, আমরা সেই সময় মানবিক কারণে আশ্রয় দেওয়ার দাবি জানিয়েছিলাম। সে তো পাঠানোর ব্যবস্থা করতে হবে। জিয়াউর রহমান 78 সালে 92 সালে রোহিঙ্গারা এখানে ঢুকেছিল, আমরা পাঠিয়েছিলাম। এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও পাঠাতে পারে, কারণ ইন্ডিয়া যদি সহযোগিতা করতো আমাদের পক্ষে কিছুটা, আমরা পাঠাইতে পারতাম, তারা করছে না। তো যেটা বলছিলাম যে দুইটাই অমুসলিম কান্ট্রি, সেখানে আমরা কিন্তু ফিলিস্তিনের মতো, এটা আমরা অন্তত কয়েক বছর আগে থেকে বলছি, সামনের যে পরিস্থিতি, আরএসএস এর যে প্ল্যান, সেটা আপনারা জানেন, ওখানে বিশ্ব হিন্দু পরিষদ, তারপরে বিভিন্ন ধরনের সংগঠন গড়ে তোলা, এবং এই যে মোদীর তৃতীয় টার্ম ক্ষমতায় থাকা, এই আন্দোলনটা হয়েছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া, সে বলছে আবাবিল পাখির মতো অদৃশ্য শক্তির সহায়তা ছাড়া এই আন্দোলন বিজয় সম্ভব ছিল না। আজকের আন্দোলন নিভে গিয়েছিল না, আল্লাহর কুদরত দ্বারা এই ফয়সালাটা করেছে, যেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। না হলে আমাদের যে কি হতো আমরা এটা জানতাম না। আমরা তো 19 তারিখ গ্রেপ্তার হয়ে গেছিলাম। গ্রেপ্তারের আগে ওই দিন রাতেও আমি কথা বলেছিলাম মুফতি নুর হোসেন কাসিম হেফাজতের নেতা আজিজুল হক ইসলামাবাদী, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকুন, উনি পলিটিক্যাল পার্টিগুলোর সাথে লিয়াজো মেনটেন করে বিএনপির আপনার মহাসচিব আমির খসরু ভাই, আরো অনেকের সাথে, যে ভাই শুক্রবার দিনের পরিস্থিতিটা তো আপনারা দেখেছিলেন, যে আমি ইসলামী ব্যাংক হসপিটালের সামনে এইদিকে আসতে পারতেছিলাম না, গুলি চলছে বিভিন্ন জায়গা থেকে, দুইটা লাশ 15-20 মিনিটের মধ্যে দেখলাম যে আমার সামনে দুটো লাশ পড়লো। এখন তাহলে আমি কেমন ওখানে আগাই যে, আমার কাছে তো বন্দুকও নাই যে একটা কাউন্টার গুলি করবো। তারপরে বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি, যে সময় যে ঘটনাগুলো ঘটলো, শুধু দেখে রাতে আমরা মানে ধারণা করলাম প্রায় 400-450 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এবং একটা অভ্যন্তরীণ আন্দোলন, জনগণের আন্দোলনকে মোকাবেলা করার জন্য সরকার বাসার ছাদ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আপনার একেবারে গান পয়েন্টে গুলি করাচ্ছে, হেলিকপ্টার দিয়ে গুলি করাচ্ছে। এই পরিস্থিতিতে যদি শেখ হাসিনা ওভারকাম করে ফেলতো, আমাদেরকে নাকে খত দেওয়াই রাখতো শেখ হাসিনা। এই জাতীয় নেতৃত্ব আলেম ওলামাদের সাথে কথা বললাম যে ভাই এখন অন্তত কিছু একটা করেন। সেদিন রাতে তো আমরা গ্রেপ্তার হয়ে গেছিলাম। দক্ষিণের ইসলামী আন্দোলনের নেতা ভাই যেটা বলছেন, অবশ্যই এই আন্দোলনটা শুধু জুলাই তো আর হঠাৎ করে আন্দোলনটা হয় নাই, এটা একটা লিগাসি আছে গত 16 বছরের ধারাবাহিক অত্যাচার, নির্যাতন, নিষ্কাশন। এই যে ইসলামী আন্দোলনের নায়েবে আমির আব্দুল করিম সাহেব বরিশালে নির্বাচন করতে গিয়ে দেখছেন ছাত্রলীগের ছেলে ঘুষি মেরে ঠোঁট ফাটাই দিয়েছে। একটা মানে আলেম ওলামাদের সম্মান করা, এটাও তো মানে আল্লাহ রাসূলের নির্দেশ, তাদেরকে তাজিম করা। তাহলে আমরা তো এমনি ময়মুরব্বী মানুষকে একটা সম্মান করি। ইয়ং ছেলেরা কিভাবে এরকম একটা কাজ করে, আওয়ামী লীগ তাদেরকে এতটা অমানবিক বানাতে সক্ষম হয়েছিল যে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ ওইগুলা কিছু নাই। ও ছাত্রলীগ করে, সুতরাং ওই ছাত্রলীগই ওর ধর্ম, ছাত্রলীগই ওর কর্ম, কিংবা ওই আওয়ামী লীগ করে আওয়ামী লীগের ধর্মকর্ম, আওয়ামী লীগের জন্য যা ইচ্ছা তাই করতে পারে। বাইতুল মুকররম দেখছে না, মানুষের দাড়ি ধরে, ইন্ডিয়ার কথা বাদ দেন, বাংলাদেশ তো শেখ হাসিনা এটা করিয়েছে, দাড়ি ধরে এইখানে আপনার লোকজনকে পিটাইছে। রফিকুল ইসলাম মাদানী বলেছে না, ডিবি কার্যালয়ে নিয়ে নিউজ করাইছে না যে তার মোবাইলে নাকি পর্ন ভিডিও পাওয়া গেছে, কিন্তু লোকটা তো বলছে যে তাকে ওইখানে বিভৎস করে নারী দ্বারা জড়াই দিয়া আপনার ছবি তুলছে, ভিডিও করছে। এই ধরনের অমানবিক গোয়েন্দা সংস্থা, প্রশাসন শেখ হাসিনা তৈরি করেছে। এখন আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটিয়েছি, কিন্তু ব্যবস্থার যদি বদল না ঘটাতে পারি, এইখানে যদি চেয়ারে খেলে আরেকজনকে বসাই দেন, একই কাজ চলতে থাকবে। কিন্তু একই তো এই যে আমরা একটা সুযোগ পেয়েছি, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে আমাদের গোটা রাষ্ট্র ব্যবস্থা বদলের জন্য, রাষ্ট্র পুনর্গঠনের জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিক করার জন্য, মানুষের মধ্যে একটা সহনশীল পরিবেশ তৈরি করার জন্য, কোন রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে যেন শেখ হাসিনার মতো দানব হয়ে উঠতে না পারে, ভারত যেন আমাদের নিজস্ব প্রশাসন, রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে না পারে, তার জন্য আমাদের কিছু প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে। সুতরাং আমরা বলছি, এক পার্টি ক্ষমতায় থাকলে যদি ব্যালেন্স না থাকে, শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো দৈত্য দানব হয়ে উঠবে।
যেটা আমরা বলছি যে ভারসাম্যপূর্ণ সংসদের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন একটা ভালো পদ্ধতি হতে পারে। আনুপাতিক পদ্ধতিটা আপনি যেই দল যত ভোট পাবে তাদের প্রতিনিধিত্ব, সব দল তাহলে সংসদে থাকতে পারবে, সবার ভয়েস থাকবে এবং সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার কোনোভাবেই পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের একটা জবাবদিহিতা থাকবে। তার জন্য নতুন কিছু আইন প্রয়োজন আর বিদ্যমান আইনের কিছু সংস্কার প্রয়োজন। এখন এইগুলো না করে যদি রাতারাতি একটা নির্বাচন হয়ে যায় তাহলে চাইলেও সেই কদু। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারাও ভয়েস তুলেন এই জন্য। এখন আরেকটা বিষয়, এক ভাই বলছেন এটা একটা বাস্তবতা, আমরা বড় আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে তাকিয়েছিলাম। সরকারের ব্যক্তিরা ভালো, অধিকাংশ সৎ সাহসী সজ্জন ব্যক্তি, কিন্তু পারফরমেন্স তাদের খুব বেশি ভালো না। 4 মাসের পারফরমেন্স আপনারা দেখেন, 4 মাসে এখনো অস্থিরতা, এখনো নৈরাজ্য অনেক জায়গায়। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে সামনে আরো নানান ধরনের অস্থিরতা তৈরি হবে, গুপ্ত হত্যা বাড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, নিরাপত্তাহীনতা তৈরি হবে, যেটা একটা দেশের জন্য কোনোভাবেই ভালো না। বিশেষ করে এই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থায় যদি আমাদের অর্থনীতি ঠিক না থাকে, দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ যদি না থাকে, তাহলে দেশ আগাবে না। তার জন্য প্রয়োজন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনা, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সমাজে কিভাবে শান্তি এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করা যায়, সব দল তো তাদেরকে সহযোগিতা করবে, সেই ব্যবস্থা গ্রহণ করা। এখন শেখ হাসিনার আমলে গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করে জনপ্রতিনিধি হয়েছেন, সেটা বাতিল করেছে। এখন যদি ধরেন 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন গুলো দেয়, সবচেয়ে ইতিহাসের ভালো স্থানীয় নির্বাচন হবে এবং সেই স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে প্রকৃত জনপ্রতিনিধি ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত বের হয়ে আসবে, যারা এই সরকারকে সহযোগিতা করতে পারবে। উপজেলার বিষয়টা উপজেলা চেয়ারম্যান কিছুটা সরকারকে সহযোগিতা করতে পারবে, পৌরসভাটা পৌরসভার মেয়র সহযোগিতা করতে পারবে। এখন অনেকে বলছে যে না, তাদের কাজ জাতীয় নির্বাচন। তাহলে ওই যে আমাদের এখান থেকে তো এক বক্তা বলেছিলেন, আন্দোলনের মধ্যে কি এইটা হয়েছিল যে এই সরকারটা গঠনের পরে আগে জাতীয় সরকার হবে, আগে স্থানীয় সরকার হবে, আগে জাতীয় নির্বাচন হবে? এই নির্বাচনের কোনো আলাপ ছিল? পরিষ্কার ভাবে কিন্তু ঘোষণাপত্র ছিল যে এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি? এই যে আজকে আলেমরা তাদের স্বাধীনভাবে মত প্রকাশ করছে, কথা বলছে, আরেকজন সাংস্কৃতিক কর্মীরা তাদের কাজ করছে, রাজনীতিবিদরা তাদের কাজ করছে, এই যে একটা ইনক্লুসিভ পরিবেশ, এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যার যার ভোট দিয়ে ভোটাধিকার নিশ্চিত করে আগামীতে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এটা আমরা নতুন বন্দোবস্ত আমরা চাই। প্রশাসনের চালচিত্র আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন, আগে ছিল একদিকে, এখন আবার আরেকদিকে কিন্তু হেলতেছে। ক্ষমতা আসার আগেই যদি ওইদিকে হেলে যায়, তাহলে এই প্রশাসন তো হাসিনার আমলে যাই ছিল একই কাজ হবে, একই কাজ হবে। এখন অনেকে প্রমাণে খুব ব্যস্ত, আমরা বিএনপির লোক, আমরা জামাতের লোক, আমরা বঞ্চিত ছিলাম। পুলিশ প্রধান একবার বলছে জানেন, বলছে যে ভাই বঞ্চিত, প্রমোশন দিলাম, পরে শুনি যে যৌন কেলেঙ্কারির দায়ে বরখাস্ত ছিল, সেও এসে বঞ্চিত বলে প্রমোশন নিয়ে গেছে। ঘুষ এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়েছে, সেও এসে বলে বঞ্চিত। তো এই যে হঠাৎ করে আবার সবাই বিপ্লবী হয়ে যাওয়া, বিপ্লবের সবাই দোকানদার হয়ে যাওয়াটা কিন্তু আমার অশুভ লক্ষণ। সেক্ষেত্রে আমরা প্রশাসনের একটা পেশাদারিত্ব চাই। প্রশাসন একদিকে হেলে যাবে এটা আমরা চাই না। আওয়ামী লীগের সাথে তখন আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন, এখন আমার মনে করছেন অমুক দলের সম্ভাবনা আছে ক্ষমতা আসা, তাদের সাথে এখনই লাইন লাগাচ্ছেন কিভাবে আপনার সচিব হবেন, কিভাবে ডিআইসি হবেন, কিভাবে আইসি হবেন। এখনই যদি এই লাইন লাগান, কি করবেন? পরিস্থিতি কোন পরিবর্তন হবে আপনারা মনে করছেন? আজ এই জন্য বলছি, এই সরকারকে অন্তত 2 বছর থাকতে হবে। সেক্ষেত্রে সরকারের দুর্বলতা গুলো ঠিক করতে হবে। দুর্বলতা ঠিক করার জন্য আমরা বলছি যে এই কাঠামোটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করে একটা জাতীয় সরকারের কাঠামো হতে পারে। ইসলামী আন্দোলনের 2 জন প্রতিনিধি থাকবে, জামাতের 2 জন প্রতিনিধি থাকুক, অন্যান্য এই মেইনস্ট্রিম পলিটিক্যাল 10টা পলিটিক্যাল পার্টিগুলো থেকে যদি আরো 20 জন চায়, এই 24 জনের সাথে আরো 20 জন যোগ করলে 40 জন, মন্ত্রণালয় আছে 60টার মতো, তা 50 জনের উপদেষ্টা পরিষদ থাকলে সমস্যা আছে? আর এই 50 এই যে রাজনৈতিক দলের ঐক্যমত, এইভাবে তো বাংলাদেশ 53 বছরের সুযোগ পান নাই যে সবাইকে নিয়ে সরকার করবেন, সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠন করবেন। একটা বার আমরা পাইছি। এই সুযোগ যদি আমরা হেলায় ফেলায় নষ্ট করে ফেলি, আর কবে পাবো আমি জানি না। অনেকে বলছে নূর ভাই খালি জাতীয় সরকারের কথা বলতেছে, সেই সরকারের দায়িত্বে চাই বোধহয়। অনেকে বলে আর কি, ফেসবুকে কমেন্ট করে, হ্যাঁ নিয়ে নেন তাহলে সব ঠিক হয়ে যাবে। আমি আপনাদের সামনে বলছি, জাতীয় সরকার হলেও আমি আপনাদের বলছি, আমি যেহেতু এইটা নিয়ে বেশি বক্তব্য দিচ্ছি, আমি সরকারে যাব না। আমরা তো নেক্সট ইলেকশন হলে 5 বছর ইলেক্টেড হবো। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায়, এলাকার মানুষদের সমর্থন, নির্বাচন দিলে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। আমরা এই 2 বছরটা আমাদের যেতে হবে, যেটা মুখ্য বিষয় না। কিন্তু সরকার চালাতে পারছে না, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নাই।
এখনো নানান ধরনের ষড়যন্ত্র চলছে। বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, বিভিন্ন জায়গায় হয়েছে। বণিক বার্তা একটা রিপোর্ট করেছে, আপনারা একটু সবাই ইউটিউবে সার্চ দিয়ে পড়বেন, খালি ছোট্ট একটা আপনার কয়েক মিনিটের ভিডিও, টিউনিশিয়ার বিপ্লবের পরে যা যা হয়েছিল, এইগুলো সার্চ দিবেন, পাবেন। আপনারা একটু দেখবেন বাংলাদেশের বর্তমান ঘটনার পরে সেম একেবারে সবকিছু মিলছে, যে ওই সময় অস্থিরতা, বিভাজন, নানা ধরনের আপনার গোষ্ঠীর উৎপাত, এখন এখানেও তাই চলছে। এখন এখান থেকে শিক্ষা নিয়ে যদি আমরা এটাতে পরিত্রাণ না করতে পারি, আবার কিন্তু হজবরলা হয়ে যাবে। তো এই জন্য আমি সরকারকে অনুরোধ জানাবো যে আপনারা অন্তত স্থানীয় নির্বাচনগুলো দিয়ে দেন। জানুয়ারি থেকে আপনাদের কমিশনের রিপোর্ট আসতেছে, আপনারা মার্চ থেকে স্থানীয় নির্বাচন দিয়ে দেন। রাজনৈতিক দল, জনগণ নির্বাচনের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। সব দল, জনপ্রতিনিধিরা নিজেদেরকে উপস্থাপন করার জন্য ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাবে, অনেক পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। পাশাপাশি আলেম ওলামাদের যে প্রভাব, এই যে আপনারা বলছেন বেশিরভাগ মসজিদের ইমাম মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় মসজিদে, শুক্রবার জুম্মার খুতবায় আপনারা অবশ্যই আপনাদের মতো করে খুতবা দেবেন। আগে সরকার তো খুতবা অনেক সময় আপনার করে দিত যে এইটা বলা যাবে না, এইটা বলবেন, জেহাদের কথা বলা যাবে না বেশি বেশি, এটাও তো বলতো। তো আমরা আপনাদের প্রতি আহ্বান রাখবো, ধর্মীয় মূল্যবোধ এবং দৃষ্টিকোণের আলোকে মানুষকে ঘুষ, দুর্নীতি, সুদ থেকে বের করে আনার জন্য, অন্যায় অবিচার থেকে বের করে আনার জন্য আপনারা তো জুম্মার খুতবায় এবং বিভিন্ন আলাপ আলোচনায় এই আলাপগুলো বেশি করে তুলেন। মানুষকে যেভাবে স্পয়েল করেছে, তাদের চারিত্রিক অধপতন ঘটিয়েছে, এইখান থেকে মানুষের মধ্যে যদি আমরা মনোজগতিক পরিবর্তন না ঘটাতে পারি, তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার, নতুন বাংলাদেশ, এগুলো কিছু কিন্তু হবে না। আর এই শীতের সময় ওয়াজ মাহফিলে অনেক লোক হয় আমাদের, যারা ওয়াজের বক্তা আছেন, ওয়াজ করেন, তাদের প্রতি আমাদের এই আহ্বান, বিশেষ করে মানুষের মধ্যে কিভাবে সম্প্রীতি এবং সহনশীলতা গড়ে তোলা যায়, কিন্তু ঐক্য, দৃঢ়তা, দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে এক থাকা যায়, এই বিষয়গুলো আপনারা যদি একটু নজর দেন, দেশ উপকৃত হবে। এবং সর্বশেষ যেটা বলে শেষ করবো, আমাদের এই দেশে আমরা 92% মানুষ প্রায় মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মানুষেরই দায়িত্ব সংখ্যা লঘুদের নিরাপত্তা দেওয়া, তাদেরকে সহযোগিতা করা। আল্লাহ রাসূল তার শেষ ভাষণেও বলে দিয়েছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, একের ধর্ম অন্যের উপরে চাপিয়ে দিও না। তো আমাদের এই যে ভারত সবসময় রেডি আছে ক্যামেরা সহ, যে একটা ঘটনা ঘটলে ওইটাকে কিভাবে বড় করে দেখাবে, তিলকে তাল করে দেখাবে। তো কাজেই সেক্ষেত্রে বিধর্মীদের প্রতি বাংলাদেশের জন্য কেউ কোনো ধরনের বাধা, বিঘ্ন, অন্যায়, অবিচার না করে, সে বিষয়ে আপনারা একটু আপনাদের বয়ান, আপনাদের কথাবার্তার মাধ্যমে একটু আপনারা বলবেন। আর বিশেষ করে বাস্তব কথা বলার প্রয়োজন হয় না, কিন্তু এই যে যেগুলো মানে প্রচার করছে, কিন্তু বিভ্রান্তিকর, মিথ্যা, অসত্য তথ্য। এখানে কোনো আলেমের নেতৃত্বে কোনো মন্দিরে হামলা হয়েছে, কোন আলেমের নেতৃত্বে হিন্দু কমিউনিটির উপরে হামলা হয়েছে, হয় না। তাহলে এটিকে কিভাবে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে তুলে ধরে? এইটা একটা বিদেশি প্রেসক্রিপশন, এর সাথে এনজিওর ইনভলভমেন্ট আছে, বিভিন্ন জনের আপনার গোষ্ঠীগত স্বার্থ আছে, যে এখানে সাম্প্রদায়িক সংঘাত ঘটছে। ব্যক্তিগত ঘটনা, জায়গা জমি, মন্দির, প্রতিষ্ঠান নিয়ে দ্বন্দ্ব, সেগুলোকে দেখায় যে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে। তো এইখানে আমি বলবো আমাদের সমাজকর্মী, এনজিও কর্মী, গণমাধ্যম ভাইদেরকেও কোন ঘটনাটাকে আসলে সাম্প্রদায়িক বলবেন, কোনটাকে ব্যক্তিগত দ্বন্দ্ব বলবেন, পারিবারিক দ্বন্দ্ব বলবেন, এইটাও আমাদের একটু বিবেচনা করা দরকার। যে কোনো ঘটনাটাকে সাম্প্রদায়িক হিসেবে চালাই দিলে এর প্রভাব কিন্তু অনেক। কাজে এখানে যেন সেই ধরনের কোনো ধরনের সাম্প্রদায়িক ঘটনা না ঘটে, সেই বিষয়ে আমাদের ধর্মীয় নেতা, আলেম ওলামা, আমাদের এখানে ভাইদের অনেক দায়িত্ব রয়েছে। সর্বশেষ সকলের কাছে দোয়া এবং ভালোবাসা চাই, যেভাবে একটা স্রোতের বিপরীতে লোভ, লালসা, ঊর্ধ্বে থেকে দেশের জন্য কাজ করেছি, কথা বলে গেছি। কারণ শেখ হাসিনা আমরা চাইলে তো একটা বিপি 28 বছর পরে হয়েছে, অনেক সুযোগ সুবিধা দিতে পারতাম, বিপিরা এমপি মন্ত্রী হয়ে গেছে, ডাকসু বিপি থাকাকালীন সময় আমরা ওই লোভের ফাঁদে পা দিইনি। যার ফলে আজকে আপনারা এই অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন, এটা আমার জন্য একটা সম্মানিত অনুষ্ঠান। আমি এসে নিজেকে সম্মানিত বোধ করছি। আপনাদের পাশে যেন থাকতে পারি, আপনাদের যে কোনো আলাপ আলোচনা, আপনাদের কর্মসূচিতে ডাকবেন, চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। আপনাদের কাছেও দোয়া আছে। আসসালামু আলাইকুম। তো দর্শক, আপনারা তো দেখতে পেলেন যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তো তিনি কিভাবে জঙ্গিবাদের নাটক সাজাতেন এবং বাংলাদেশের আলেম ওলামাদের কিভাবে তিনি জঙ্গি বানাতেন, ভারতের সাথে অ্যাডজাস্ট হয়ে তিনি কিভাবে জঙ্গিবাদের নাটক করতেন, সে বিষয়ে বিভিন্ন কথা বললেন আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি জনাব ভিপি নূর। তো সে বিষয়টি আমি আপনাদের মাঝে আমার চ্যানেলের মধ্য দিয়ে তুলে ধরলাম। আপনারা আমার দেশ বাংলা টিভি বিডি চ্যানেল এবং দেশ বাংলা টিভি বিডি ফেসবুক পেজে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পারবেন। তো এই জন্য আপনারা আমার চ্যানেলটিতে প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে এবং নিউজ পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন।
তো ধন্যবাদ সকলকে। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। তো আপনারা সকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।